শেখ হাসিনাকে কি ভারত ছেড়ে চলে যেতে হচ্ছে? বেশ কিছু দর্শক এই প্রশ্ন করেছেন গত 2-3 দিন ধরে। কয়েকজন এটাও উল্লেখ করেছেন ভারত নাকি তাকে আর রাখতে চাইছে না। কেন রাখতে চাইছে না সে কারণটাও বলেছেন কেউ কেউ। শুধু যে আমার দর্শকরা এই প্রশ্ন করছেন তা নয়, বাংলাদেশের 2-1 নামী ইউটিউবার ও রাজনীতির বিশ্লেষকও এ নিয়ে ভিডিও করেছেন দেখছি। তারাও তাদের মতো করে কারণ খুঁজেছেন। আমার আজকের প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন। বিষয় আগেই বলেছি, শেখ হাসিনা কি আর ভারতে থাকছেন না? 5ই আগস্ট দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন যখন শেখ হাসিনা, তখন ঠিক ছিল ভারতে তিনি আসছেন বটে, তবে তার আসল গন্তব্য অন্যত্র, ব্রিটেন অথবা আমেরিকা। আমেরিকায় তার ছেলে থাকেন, ব্রিটেনে তার মেয়ে বোন তারা। কিন্তু সে পরিকল্পনা বাতিল করতে হয় তাকে, কারণ দুটি দেশই তাকে আশ্রয় দিতে অস্বীকার করে। ফলে ভারতেই তাকে থেকে যেতে হয়। ভারতে আসার পর ভারতের নরেন্দ্র মোদীর সরকার শেখ হাসিনার ভারতে এসে পৌঁছনো এবং এদেশে থেকে যাওয়ার বিষয়টা, এটা নিয়ে দেশের বিরোধী দলগুলোকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করে। সেই বৈঠকে বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী তাকে এদেশে আশ্রয় দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভারতে আছেন। তার ভারতে অবস্থান নিয়ে দেশের মধ্যে সরকার বা বিরোধী স্তরে কোনো প্রশ্ন যে উঠেছে এমন নয়, বরং উল্টোটাই দেখা গেছে। দিল্লিতে মুসলিমদের কয়েকটি সংগঠন সভা ডেকে শেখ হাসিনার সমর্থনে বিবৃতি পর্যন্ত দিয়েছে। আর আমেরিকা বা ব্রিটেন তাদের শেখ হাসিনাকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে, এমন কোনো কথাও শোনা যায়নি। অন্য কোনো দেশও যে এগিয়ে এসেছে তাকে আশ্রয় দিতে, তাও নয়। তাহলে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন, কিংবা ভারত তাকে আর রাখতে চাইছে না নিজের দেশে, এই যে কথা বাংলাদেশের বাতাসে ভাসছে, এর উৎস কোথায়? যারা রটনা করছেন এই কথা, তাদের রটনার ভিত্তি কিছু আছে কি? থাকলে সেই ভিত্তি কি বা কোথায় এবং তার সম্ভাব্য কারণ, এগুলো নিয়ে কিছু বলবো এবার। এতক্ষণে নিশ্চয় বোঝাতে পেরেছি শেখ হাসিনা তার নিজের ইচ্ছায় ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার কোনো সম্ভাবনা বা সে সম্পর্কে কোনো কথা অন্তত এই মুহূর্তে নেই। কারণ ওই যে বললাম, তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে বিশ্বের কোনো দেশ, এমন কোনো খবর নেই। আর ভারত যে তাকে জোর করে বিমানে তুলে আকাশে পাঠিয়ে দেবে, দেশ ছাড়া করবে, এ কথা ভাবতে পারে কেবল মাত্র যারা পাগল তারাই। যারা একথা বলছেন তারা এই কথাটি মনে রাখেন না যে তিনি প্রাণ বাঁচিয়ে দেশ ছেড়ে ভারতে যে চলে আসতে পেরেছেন, সেটা ভারতের জন্য। আর ইতিমধ্যে এমন কিছু ঘটেনি যে ভারতে তিনি অবাঞ্ছিত হয়ে গেছেন। আর অবাঞ্ছিত হয়েছেন বলে ভারত তার দায়টা ঝেড়ে ফেলতে চাইছে, এমন কোনো ঘটনাও ঘটেনি। একটা কথা বলার প্রয়োজন, বাঞ্ছিত অবাঞ্ছিত এই প্রশ্ন তখন ওঠে যখন স্বার্থ নিয়ে সংঘাত হয়।
আর এই বিষয়টি মাথায় রেখে শেখ হাসিনার বিষয়ে এই প্রচারটি যে শুরু হয়েছে সেটা বোঝা যায় বাংলাদেশের কিছু বিশ্লেষকের প্রচারিত ভিডিওতে। তারা বলেছেন এতদিন বাংলাদেশে ভারতের বিশ্বাসের জায়গা ছিল একমাত্র আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কোনোদিনই তেমন মধুর ছিল না। এই মধুর না থাকার কারণ বিএনপির ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক অবস্থান। ভারতের মানুষের সঙ্গে ভারতের সরকারও মনে করে বিএনপি হিন্দুদের বিরোধী। এটা যে শুধু ভারত মনে করে তা নয়, বাংলাদেশে যারা ধর্মীয় সংখ্যালঘু মানুষ তাদের অধিকাংশেরও কিন্তু বিশ্বাস এটাই। আর এই বিশ্বাসে শিলমোহর দিয়েছে বিএনপি স্বয়ং। কিভাবে? তাদের রাজনৈতিক জোট ছিল জামায়াতে ইসলামীর সঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে ধর্মীয় কারণে নয়, আক্রমণ হচ্ছে রাজনৈতিক কারণে। অর্থাৎ তারা আওয়ামী লীগের সমর্থক বলে আক্রমণের শিকার হচ্ছে বা হয়েছে। ইউনূস সাহেব আরও বলেছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বাকি সমস্ত দল সাম্প্রদায়িক, এই ধারণা ভারতকে ছাড়তে হবে। ভারতের সরকার বা ভারতের মানুষের এই যে বিশ্বাস, যেটা ইউনূস সাহেবও বলেছেন, সেটা কি পাল্টে গেছে বা পাল্টে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে? এখানেই একটা ইঙ্গিত করছেন বাংলাদেশের বিশ্লেষকরা। তারা বলছেন সাম্প্রতিক কয়েকদিন আগে বিএনপির মহাসচিবের সঙ্গে ভারতের ঢাকাস্থিত রাষ্ট্রদূতের বৈঠকের পর নাকি বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং আওয়ামী লীগের বর্তমান হাল যেটা মানে খারাপ হাল, সেই খারাপ হালের দরুন এই বরফ গলার প্রক্রিয়াটি এতই দ্রুত হয়েছে যে বরফ গলে যে শুধু জল হয়ে গেছে তা নয়, সেই বরফ ঠান্ডা জল ইতিমধ্যে উষ্ণ হয়ে গেছে। সম্পর্কের উষ্ণতা এত তাড়াতাড়ি উষ্ণ হওয়ার কারণ বিএনপির সঙ্গে জামাতের বিচ্ছেদ। জামাত এখন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। ওই মস্তিষ্ক আন্দোলনের মাহফুজ আলম তিনি হচ্ছেন এই যে জামাত এবং মৌলবাদী শক্তির তাদেরই ঘরের তাদেরই নেতা। এবং জামাত যখনই বিএনপি এবং মৌলবাদী শক্তি যখনই অন্তর্বর্তী সরকারের মানে অন্যতম প্রধান চালিকা শক্তি হয়েছে, তখন বিএনপি অবহেলিত। জামাত চাইছে এখন নির্বাচন যেন না হয়, যতদিন এই অন্তর্বর্তী সরকার চলুক, আর এই সরকারের ওপর প্রতিপত্তি খাটিয়ে জামাত তাদের মৌলবাদের ঘর গুছিয়ে নেবে। পক্ষান্তরে বিএনপি কি চাইছে? বিএনপি চাই অবিলম্বে নির্বাচন। কেননা যত দিন যাবে তারা পিছিয়ে যাবে, আর তারা পিছিয়ে গেলে এগিয়ে যাবে কে? হিসাব বলছে এগিয়ে যাবে জামাত, মৌলবাদী শক্তি। মৌলবাদী ভোট যার একটা অংশ, বড় অংশ বিএনপিতে ছিল, সেটা বিএনপির বাক্সে পড়তো যেটা, সেই ভোটটা এখন পুরো চলে যাবে জামাতের বাক্সে। আর মৌলবাদের বাইরের যে ভোট আছে দেশে, তারাও যে বিএনপির সাথে থাকবে সবাই তাও নয়। তারাও করবে কি, বিএনপি ছেড়ে চলে আসবে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগকে কিন্তু ভোটে কেউ বয়কট করতে তাকে বাদ দিতে পারবে না, এটা আজকে বলে দিলাম, পরে মিলিয়ে নেবেন। সেই জন্যেই বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়, এটা বিএনপির স্বার্থ। কিন্তু ভারত কিভাবে দেখছে এই পরিস্থিতি?
সেই আলোচনায় যাওয়ার আগে এটা দেখা যাক বাংলাদেশ নিয়ে ভারত কি চায়। অবশ্য বাণিজ্যই যে একটা বড় স্বার্থের জায়গা সেটা অস্বীকার করার নয়, একতরফা নয়, দুদেশের স্বার্থই জড়িয়ে আছে এই বাণিজ্যের স্বার্থে। যারা বলে ভারতের স্বার্থ নেই তারা বাস্তবকে জানেন না, আবার উল্টোটা যারা বলেন যে বাংলাদেশের স্বার্থ নেই তারাও উল্টোটা, তারা একথা বলেন অন্ধ ভারত বিদ্বেষ থেকে। যারা বাস্তব বোঝেন তারা জানেন ইউনূসের সঙ্গে মোদি বৈঠক করতে অস্বীকার করেছেন বটে, কিন্তু এই গোলমালের মধ্যেও ভারত বাংলাদেশ যে বাণিজ্য সেটা কিন্তু বহাল আছে, সেই সম্পর্ক বহাল আছে। বাণিজ্যিক স্বার্থের বাইরে ভারত চায় বাংলাদেশে উন্নত আইন শৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুরা যাতে শান্তিতে থাকতে পারে সেটাও ভারতের স্বার্থ। কট্টর মৌলবাদ যাতে মাথা ছাড়া না দিতে পারে, কারণ সেই মৌলবাদের নেতিবাচক প্রভাব ভারতে পড়বে। এই জন্যেই আওয়ামী লীগের তুলনায় নমনীয় ধর্মীয় অবস্থানকে, আওয়ামী লীগের যে অন্য দলের তুলনায় আওয়ামী লীগের যে নমনীয় ধর্মীয় অবস্থান ছিল সেই ধর্মীয় অবস্থানকে সমর্থন করে গেছে ভারত। এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল যে দলের দ্বারা, যে দলের নেতৃত্বে, সেই দলকে ভারতের সমর্থন করবে যে এটাও একটা বড় কারণ। আবার এই মুক্তিযুদ্ধেই জামায়াতের যে ভূমিকা ছিল, তার যে অবস্থান ছিল সেটা ভারত জানে বলেই জামাত এবং জামাতের সঙ্গে যারা ছিল তাদের ঘোর বিরোধী ভারত। সেই জামাতের সঙ্গে এতকাল ঘর করেছে বিএনপি, তাই বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক মধুর ছিল না, থাকার কথাও নয়, যতটুকু থাকার দরকার স্বাভাবিক সামান্য তাই ছিল। আজ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত বিএনপি বিচ্ছেদ হওয়াতে বিএনপির প্রতি ভারতের একটা বিশ্বাসের জায়গা তৈরি হতেই পারে, কিন্তু তাই বলে এই নতুন সম্পর্ক নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ামী লীগ, এটা লিখে নিতে পারেন। তাহলে কিভাবে আগামী দিনে চলবে বিএনপি ভারতের সম্পর্ক? চলবে বাস্তব পরিস্থিতি বিচার করে। এই বাস্তব পরিস্থিতি সম্পর্কে একটা চমৎকার কথা বলেছিলেন অটো ভান বিসমার্ক। তিনি বলেছিলেন, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ দ্য পসিবল, দ্য অ্যাটেনেবল, দ্য আর্ট অফ দ্য নেক্সট বেস্ট। আবার বলেছিলেন, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ দ্য পসিবল, দ্য অ্যাটেনেবল, দ্য আর্ট অফ দ্য নেক্সট বেস্ট। অর্থাৎ রাজনীতি হলো সম্ভাব্যতার শিল্প, সবচেয়ে কাছের সেরা যেটা অর্জনযোগ্য সেটা পাওয়ার চেষ্টা। বাংলাদেশের বর্তমান কট্টর মৌলবাদী শক্তিকে পরাস্ত করার জন্য যদি আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পুরনো সংঘাত, ব্যাটল অফ টু বেগমস, সেটা ভুলে যদি হাত ধরে এগিয়ে আসে অবাক হবেন না। ভারতের ভূমিকা সেখানে হবে যেটা ওই কেমিস্ট্রির ভাষায় যেটাকে বলা যায় ক্যাটালিস্টের ভূমিকা। ভারত ক্যাটালিস্ট হয়ে এই দুটো শক্তিকে মিলিয়ে দিতে পারে এবং তাদেরকে মিলিয়ে দিয়ে বাংলাদেশ থেকে কট্টর মৌলবাদকে যাতে হটিয়ে দেওয়া যায়, দূর করা যায়, সেই চেষ্টা বাংলাদেশে করতেই পারে ভারত। সেটা করতে পারে কিভাবে? বিএনপির সাথে সম্পর্কের উন্নতি ঘটিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা মেলবন্ধনের জায়গা তৈরি করে। কিন্তু সেটা কখনোই কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বিদায় দিয়ে নয়।
আবার বলছি, শেখ হাসিনা যেভাবে ভারতে আছেন, যদি অন্যত্র কোনো জায়গা তার যাওয়ার না হয়, তাহলে কিন্তু মানে বেটার জায়গা যে কোনো দেশে নয়, কারণ যে কোনো দেশে গেলে তার কিন্তু তাকে শেষ করে দেওয়ার ব্যবস্থাও করা হতে পারে। ভারতে থাকলে সেটা হবে না। সুতরাং তিনি ভারতের স্বার্থে নয়, তার নিজের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে তাকে বেঁচে থাকতে হবে, এবং সেটা তিনি থাকবেন ভারতেই। ভারতে থাকলে তাকে সুরক্ষাটা আরো জোরালো হবে। যেমন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ভারতে প্রায় 6 বছর ছিলেন শেখ হাসিনা জার্মানি থেকে ফিরে এসে। ভারত সরকার তাকে সমস্ত রকমের সুরক্ষা দিয়ে তাকে রেখে দিয়েছিল, এবং তিনি ফিরে গিয়েছিলেন। ফিরে যাওয়ার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, মনে রাখতে হবে। সুতরাং যারা বিদায়ের কথা বলছে, শেখ হাসিনাকে ভারত বিদায় দিতে চায়, তারা রাজনীতি বোঝেন কিনা সেটাই প্রশ্ন। আজকের আলোচনা সমাপ্তি এখানেই টানছি। তবে শেষ করার আগে একটি কথা বলার, গত 4 সেপ্টেম্বর থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমাদের চ্যানেল শুরু করেছে, সেখানে বিপুল সংখ্যায় মানুষের মানে ভোট, তাদের সমীক্ষায় তাদের তালিকা চলে আসছে। সেখানে নভেম্বর মাস পর্যন্ত চলবে আমাদের এই সমীক্ষা। তাতে তারপর 1 জানুয়ারি 2025-এ সমীক্ষার ফল ঘোষিত হবে। আপনি যদি এখন আপনার তালিকা না পাঠিয়ে থাকেন, তবে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন, 5টি নামই পাঠাতে হবে কিন্তু। এছাড়া আমাদের ইমেল আইডি calcutta-dialogues@gmail.com, এই ঠিকানাতেও আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই সঙ্গে অনুরোধ যে বেল আইকন টিপে, এখনো যদি আমাদের এটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেল, তবে এখনই বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলকে। ক্যালকাটা ডায়ালগস আপনাদেরকে সঠিক খবর এবং খবরের অন্তরালের খবর নিয়ে আপনাদের সামনে এতদিন যেভাবে দাঁড়িয়ে আছে সেভাবেই দাঁড়াবে। আপনারাও আমাদের ক্যালকাটা ডায়ালগস চ্যানেলের সঙ্গে থাকুন, এই অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবেন।